ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও। অল্প যে খরচের চিকিৎসাগুলো এগুলো পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। বছর বছর বরাদ্দ বাড়লেও স্বাস্থ্য খাতে বাড়ে না সেবার মান। প্রকল্প বাস্তবায়নেও ব্যর্থতা। অসাধু সিন্ডিকেট না ভাঙলে কাজে আসবে না কোনো উদ্যোগী। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর নির্মাণযোগ্য। বৃষ্টি মাথায় রেখেই 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর শতভাগ কাজ। প্রতি বর্ষাতেই তলিয়ে যায় চারণভূমি, বাড়ে গোখাদ্যের দাম। লোকসানের মুখে সিরাজগঞ্জের শত শত দুগ্ধ খামারি। পদক্ষেপ নেয়ার দাবি। নানা কারসাজিতে আবারও অস্থির পেঁয়াজের বাজার। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ভরা মৌসুমে মিয়ানমারের পেঁয়াজ দিয়েই মেটানো হচ্ছে চাহিদা। এবং প্রবাসী আয়ে আবারও রেকর্ড। মে মাসে দেশে এসেছে $200 কোটি বেশি রেমিটেন্স। কাতারে অধিক তাপমাত্রায় খোলা স্থানে করা যাবে না কাজ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। রাজধানীতে সকাল থেকে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। সে খবর জানাতে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী মার্জিয়া মোমো এবং রাজারবাগ এলাকায় আছেন রিপোর্টার সানবীর রুপল। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মার্জিয়ার কাছে। মার্জিয়া, মিম, ভোর থেকে হওয়া টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজধানীর অধিকাংশ এলাকা। প্রধান সড়কগুলো এই মুহূর্তে জলের নিচে চাপা পড়েছে এবং এই রাজধানী জুড়ে জলাবদ্ধতা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে যারা অফিসগামী মানুষ রয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যারা বেরিয়েছিলেন, তারা কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যে এবং এরপরে হওয়া সৃষ্ট জলাবদ্ধতায় কিন্তু তারা প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন। এবং আজকে এই জলাবদ্ধতার কারণে শুধু প্রধান সড়ক নয়, এই পানি কিন্তু ঢুকে পড়েছে আশপাশের এলাকা এবং আশপাশের যে গলিগুলো রয়েছে সেখানে কিন্তু এই বৃষ্টির পানি ঢুকে পড়েছে। পাশাপাশি যে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু এই বৃষ্টির পানি ঢুকে পড়েছে। এবং বিশেষ করে সকাল থেকে যেটা দেখতে পেরেছি যে প্রধান সড়কগুলো পানি নিচে ঢাকা পড়ায় কিন্তু অফিসগামী মানুষ তারা কিন্তু আসলে প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন যে সূর্যের উদয় অস্তের মতো, চিরন্তন সত্যের মতো একটু বৃষ্টি হলেই যেন জলাবদ্ধতা হবে, এটাই যেন নিয়মে পরিণত হয়েছে এই তিলোত্তমা নগরী ঢাকার। আপনাকে যদি বলে রাখতে চাই যে আজকে সকাল থেকে এই বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে কিন্তু অন্য দিনের তুলনায় গণপরিবহনগুলো কিন্তু কম তাদের টার্মিনাল থেকে ছাড়া হয়েছে। এবং এই কারণে কিন্তু আমরা রাস্তায় দেখেছি যারা কর্মমুখী মানুষ তারা কিন্তু অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে গণপরিবহনের জন্য অপেক্ষা করেছেন। পাশাপাশি যেটি বলা যায় যে প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাস, মাইক্রোবাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহন সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং পাশাপাশি সবচেয়ে দুর্ভোগে যারা পড়েছেন তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং তারা বলছেন যে কর্মক্ষেত্রে যাওয়ার পথে তাদের যানবাহনটি নষ্ট হয়ে গিয়েছে। এবং নগরবাসীর যেটি অভিযোগ যে বারবার বলা সত্ত্বেও রাজধানীর ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি কিন্তু দীর্ঘদিনও সমাধান হয়নি। তো রাজধানীর জলাবদ্ধতার আরও খবর জানতে চলে যাব রাজধানীর রাজারবাগ এলাকায়। সেখানে আছেন সহকর্মী সানবীর রুপল। এই মুহূর্তে আমার পেছনের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি আসলে কোনো নদী বা সমুদ্রের দৃশ্য না, এটি ঢাকা শহরের এই মুহূর্তে ব্যস্ততম একটি সড়ক, অর্থাৎ রাজারবাগ পুলিশ লাইন থেকে এই শাহজাহানপুরের দিকে যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কের দৃশ্য। এবং এই একই দৃশ্য এর আশপাশের এলাকার প্রায় সবগুলো প্রধান সড়কের, এবং যেখানে এখন ঢেউয়ের তোড়ে চলছে যানবাহন এবং যেই যানবাহনের মধ্যে যে যাত্রীরা আছেন তারা কিন্তু তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন। এবং কার্যত এখানকার যে মানুষজন যারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ড্রেনেজ ব্যবস্থা কার্যত যে অকার্যকর হয়েছে বা অকার্যকর একটি পরিস্থিতি রয়ে গেছে সেটি কিন্তু একদম স্পষ্টই দেখা যাচ্ছে এই কয়েক ঘন্টার বৃষ্টিতে। এবং তারা বলছেন যে সামনের বর্ষা মৌসুম আসতে না আসতেই কয়েক ঘন্টার একদিনের বৃষ্টিতেই যখন এই অবস্থা, যখন টানা বর্ষণ হলে তাহলে
এই পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করবে এবং পায়ে হাঁটা মানুষজন যেমন ভোগান্তির শিকার হয়েছেন ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহনে যেসব যাত্রীরা তাদের গন্তব্যস্থলে বা কর্মস্থলে যাচ্ছিলেন তাদের কিন্তু সে একই রকম ভোগান্তির শিকার হতে হয়েছে। এবং এখানেও এই জায়গাটির থেকে মগবাজার ফ্লাইওভারে ওঠার যে মুখটি আছে সেই মগবাজার ফ্লাইওভারে ওঠার মুখ পর্যন্ত কিন্তু পানি এবং ফ্লাইওভারে ওঠার আগ পর্যন্ত এই পানির ধকল সয়েই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। এবং একই পরিস্থিতিতে পড়ছেন যাদের যানবাহন বিকল হয়ে গেছে তারাও কিন্তু এখানে আটকা পড়েছেন। যারা সকালবেলা বের হয়েছিলেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারাও কিন্তু আটকা পড়েছেন, তাদের যানবাহনটি বিকল হয়ে গেছে। এবং এখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কতক্ষণে এই পানি সরবে তা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বৃষ্টির আনাগোনা এর মধ্যে রয়ে গেছে এবং একটু পরপরই কিন্তু থেমে থেমে বৃষ্টির আশঙ্কা আছে এবং একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো থমথমে মেঘ এবং এই বৃষ্টির পরিস্থিতি কতক্ষণ থাকবে সেটিও যেমন বলা যাচ্ছে না, তেমনি এই যে তীব্র জলজট, সেই জলজটের যে ভোগান্তি, সেই ভোগান্তিও কতক্ষণ রাজধানীর বাসীর পোহাতে হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। তো এখনও পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে জলজটের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বৃষ্টিতে তলিয়ে যাওয়া শহরে মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন রাজারবাগ এলাকা থেকে সহকর্মী সানভীর রূপল, এবং তার আগে মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। বছর বছর বাড়ে বরাদ্দ, কিন্তু স্বাস্থ্য খাতে কমে না ভোগান্তি। এমনকি বরাদ্দ ঠিকমতো ব্যয়ও করতে পারে না মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ঠিকাদারদের গাফিলতি আর কেনাকাটায় অসাধু সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়, যার প্রভাবে কোনো প্রকল্পই শেষ হয় না সময় মতো। জুবাইর ফয়সালের রিপোর্ট। মানুষ অর্থ ব্যয় করবে, বিনিময়ে পাবে সর্বোচ্চ সেবা। কখনো আবার কারো অর্থ না থাকলেও সেবা দিতে হয় রাষ্ট্রকে। বলছি চিকিৎসা খাতের কথা। সম্ভবত দেশে যে কটি সেবা খাতের উপর মানুষ অতিমাত্রায় নির্ভরশীল তার মধ্যে স্বাস্থ্যই শীর্ষে। এবার দেখি বাস্তব চিত্র কি বলছে। 2010 সাল থেকে গড়ে 2,500 কোটি টাকা করে বেড়েছে স্বাস্থ্যের বাজেট। আর বর্তমানে প্রতি বছর দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে রোজ চিকিৎসা সেবা নেন গড়ে 650 মানুষ। কিন্তু ক্যালেন্ডারের পাতা বদলালেও হাসপাতালের সেবা নিয়ে রোগী আর স্বজনদের অভিজ্ঞতা বদলায় না। বুয়ারে ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও, ওই যে সিটে দিয়েছে 15 নম্বর সেখানে যাও, টাকা ছাড়া তার সিট দিতেছে না। অল্প যে খরচের চিকিৎসাগুলো এগুলো পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। সবগুলো টেস্ট যদি আমরা এখানে করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হইতো। যদিও নতুন বাজেটেও স্বাস্থ্যে বরাদ্দে সর্বোচ্চ উদারতা দেখাবে সরকার, এমন তথ্যই দিলেন পরিকল্পনা মন্ত্রী। তবে স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা আর প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতের দুর্বলতার কারণে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলেও আক্ষেপ তার। কোভিডের জন্য তারা মোটো তৈরি ছিল না, টাকা এবারও তাদের বাজেটে বেশি দেওয়া হয়েছে ভ্যাকসিন ইত্যাদি সব ব্যাপারে, কিন্তু তাকে তো করতে হবে। উই আর টিম প্লেয়ার, আমি তাকে পাস দিব কিন্তু তার খেলাটা আমি খেলতে পারবো না। করোনা কালে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচকভাবেই দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা, কিন্তু অসাধু সিন্ডিকেটের কবল থেকে স্বাস্থ্য সেবা খাত বের হতে না পারলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেই মনে করেন তারা। অযোগ্য ব্যক্তি যে সে হচ্ছে যে সাধারণত পিডি নিয়োগ প্রসেসে আমাদের এগিয়ে থাকে, ডেভেলপমেন্ট বাজেটের একটা বড় অংশ খরচ করতে পারছে না। নানা রকমের সিন্ডিকেট চক্র এখানে আছে, এই সিন্ডিকেট চক্রই নিয়ন্ত্রিত করে যেটা হচ্ছে যে কে কাজটা পাবে। অনেক সময় তবে দেখা যায় যে 5 বছরের প্রজেক্ট সেটা 10 থেকে 12 বছরেও কোনো কোনো সময় রূপ নেয়। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 4,000 কোটি টাকা বাড়িয়ে 2021-22 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 34,343 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মমতাজ বাপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরা সদর হসপিটালের সামনে। এখানে নতুন করে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এখানে আরেকটি ওয়ার্ড ভর্তি করা হচ্ছে। এখানে নাই বলে সিভিল সার্জন জানিয়েছেন এখানে ওই সিলিন্ডারের অক্সিজেন দিয়েই এখানে চালানো হচ্ছে করোনা রোগীর চিকিৎসা। তবে এখানে সেন্ট্রাল এসি আসুক প্রয়োজন। সাতক্ষীরা সীমান্ত জেলা হিসাবে এখানে
ডেডিকেটেড করোনা হসপিটাল হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। এই মেডিকেল কলেজ হসপিটালে চাপ এত বেশি যে সাতক্ষীরা সদর হসপিটালকেও এই করোনা আওতায় আনা হয়েছে, যে কারণে এখানে রোগী ভর্তি আছে 20 জন, ওখানে ভর্তি আছে 112 জন রোগী, তার মধ্যে 42 জন রোগী আছে করোনায়, এর মধ্যে 3 জন আছে আইসিইউতে মুমূর্ষ অবস্থায়। আমি আপনাকে জানাতে চাই যে সাতক্ষীরা সীমান্ত প্রশাসন, সিভিল সার্জন, পুলিশ একসাথে সমন্বিতভাবে সীমান্ত এলাকা নজরদারিতে আনার জন্য ওখানে একটি টিম করোনা প্রতিরোধ টিম গঠন করা হয়েছে। যে টিম ভারত থেকে যদি কোনো লোক বাংলাদেশি অবৈধ পথে ভিতরে প্রবেশ করে তাদেরকে অবশ্যই নজরদারি রাখতে হবে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ অবস্থা। সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ বাপি। লকডাউনে দূরের পাইকার না আসায় আম নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। ঊর্ধ্বমুখী করোনার প্রভাবে ক্রেতা না থাকায় পড়ে গেছে আমের দর। ব্যবসায়ীরা বলছেন ভালো দামের আশায় চড়া দামে কেনা বাগান থেকে আম বিক্রি করে এখন মূলধন তোলাই কঠিন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল 25 মে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে নামানো শুরু হয় আম। প্রথম পর্যায়ে গাছ থেকে নামানো হচ্ছে গোপালভোগ, হিমসাগর, লকনা ও ল্যাংড়া জাতের আম। পরিপক্ক আম গাছ থেকে নামানোর পর প্রক্রিয়াজাতে ব্যস্ততা বেড়েছে বাগান শ্রমিকদের। এবার অনুকূল আবহাওয়ায় আমের ভালো ফলন বরেন্দ্র এলাকায় বাগান মালিকদের আশা জাগায়। তবে ঊর্ধ্বমুখী করোনার প্রভাব পড়েছে আম বেচা কেনায়। চড়া দামে কেনা এসব বাগানের এখন দাম তোলা নিয়ে শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। 1,30,000 টাকার বাগানে 60-70,000 টাকা পাওয়া যাচ্ছে না। অনেক আশা ভরসা করেছিলাম যে আমরা আমের দাম 60 টাকা 50 টাকা বেচবো, কিন্তু সেখানে আমরা আমের দামে পাচ্ছি মাত্র 30 থেকে 35 টাকা। টাকাই উঠছে না। আমরা যে লেবার নিয়ে আসছি সেগুলো আপনার কাজে লাগিয়ে আবার আম বিক্রি করে দেখা যাচ্ছে তাদের টাকাও দিতে পারছি না সঠিকভাবে। এবার মৌসুমের শুরুতেই করোনায় লকডাউন সহ নানা কারণে আমের নিম্নমুখী দরে হতাশ ব্যবসায়ীরা। গোপালভোগ আমটা দাম 1200, 1300, 900, 1000 এরকম নিচ্ছে। খিসাপা দাম আপনার যেটা সব থেকে ভালো হিমসাগর, ওটার দাম 1400, 1500। এরকম চলতে থাকলে তো ধস নেমে যাবে। লোন লিয়া এগুলা টাকা দিয়ে মনে করেন বাগান কিনছি, এখন এই লোন তো আমরা শোধ করতে পারবো না। জেলায় 26,000 হেক্টর বাগান থেকে 4.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আম বেচা কেনার খবর জানাতে এই মুহূর্তে নওগাঁর সাপাহার আমের হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, ধন্যবাদ। মৌসুমের প্রথম আমের যে কারবার তা কিন্তু এই নওগাঁর সাপাহারে এখানে বেশ জমজমাট আমরা লক্ষ্য করছিলাম। থেকে কিন্তু আম আসছে। এই জেলার কিন্তু প্রথম দিকে যেসব আম নামানো হচ্ছে তা কিন্তু গোপালভোগ এবং লকনা জাতের আম। এই আমের সরবরাহ কিছুটা বৃদ্ধি হয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন দূরের লকডাউনের কারণে ক্রেতার এখানে উপস্থিতি খুবই কম এবং এই ক্রেতার কম থাকার কারণে কিন্তু দরের যে জায়গাটা তারা কিন্তু অনেকটা হোঁচট খাচ্ছেন, কাঙ্ক্ষিত দরটা তারা পাচ্ছেন না, এমন অভিযোগ করছেন এখানকার আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীরা। তারা বলছেন বিগত মৌসুমগুলোতে গোপালভোগ জাতের আম তারা বিক্রি করেছিলেন 1800 টাকা থেকে 1700, 2000 টাকা পর্যন্ত, কিন্তু এই মৌসুমে প্রথম পর্যায়ে গোপালভোগ জাতের আমটা কিন্তু এখন ভালো মানের 1300 থেকে 1400 বা 1500 টাকা দরে প্রতি মন বিক্রি হচ্ছে। তবে এক সপ্তাহ পর কিন্তু অন্যান্য আরো কিছু জাতের আম আসবে, যেমন ল্যাংড়া, খিরসা এবং অন্যান্য আরো কিছু আম্রপলি জাতীয় আমের সমারোহ কিন্তু আস্তে আস্তে বাড়বে। তবে এই মৌসুমে এবছর তারা যে প্রত্যাশাটা নিয়ে বাগানে আমের কিনেছিলেন চড়া দামে, এখন কিন্তু এই যে দরটা যাচ্ছে এই দরে কিন্তু তারা বলছেন যে তাদের বিনিয়োগ করা মূলধন কিন্তু তোলা নিয়ে অনেকটা দুশ্চিন্তা হচ্ছে। কারণটা হলো যে দূরের পাইকারের উপস্থিতি এখানে একেবারেই কম এবং স্থানীয়ভাবে কিছু বাজারজাত করছেন এবং এই বাজারজাত করার কারণে কিন্তু তাদের যে মুনাফার জায়গাটা তারা অনেকটা হতাশা ভুগছেন। এবং আরেকটি বিষয় হলো পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে অনেক ব্যাপারী কিন্তু এখানে আসা যাওয়া করে, সেই জায়গাটা কিন্তু এবছর কিছুটা ব্যাহত হচ্ছে। এবং ব্যাপারীরা বলছেন যে যেহেতু লকডাউনের পরিস্থিতির কারণে দূরে আম সরবরাহের ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছেন, এই বাধাগ্রস্তের কারণে কিন্তু প্রত্যাশার জায়গাটা কিন্তু তারা আর পৌঁছাতে পারছে না। জেলায় কিন্তু এবছর প্রায় 4.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ এবং এখন পর্যন্ত বাগানগুলো থেকে প্রথম পর্যায়ে গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত এই জাতীয় আমগুলো কিন্তু নামানো হচ্ছে এবং ভালো একটা দরের জায়গাটাই তারা আশা করছেন, কিন্তু শেষ মুহূর্তে কতখানি পূরণ হবে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাগান মালিকদের কাছ থেকে জানতে পারছিলাম। তো মিমাইন ছিল নওগাঁ সাপাহারের আম বেচা কেনার খবর আমার কাছে।
নওগাঁর সাপাহার আমের হাটের আম বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমা রকি। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ। প্রকল্প পরিচালক বলছেন, আগামী 3 মাসের বৃষ্টির কথা মাথায় রেখে সাজানো হয়েছে পরিকল্পনা। জুন মাসেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর 95% কাজ। সেপ্টেম্বর নাগাদ রেলিং বসানোর পরেই শেষ হবে মূল সেতুর অবকাঠামোগত নির্মাণ। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশাদ লিমনের রিপোর্ট। হঠাৎ আলোর ঝলকানি নয়, চির আলো হয়ে কংক্রিটের এই সেতু যেন বাংলাদেশের স্বপ্ন হয়ে দাঁড়িয়ে। এই আলো জ্বলজ্বল করে দিনে রাতে, মুহূর্তেই মিলিয়ে যায় না, যেন চিরস্থায়ী বাস্তব স্বপ্ন। স্বপ্নের সেতু নিজের টাকায় গড়া, দিনরাত এক করে চলছে 3 শিফটে কাজ। এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ স্ল্যাব আর রেলিং বসানোর কাজে। প্রথমে ক্রেনে করে স্ল্যাবটি তুলে বসানো হয়, পরে বিশেষ এক ধরনের গাম জিনপি দিয়ে 2টি স্ল্যাবকে যুক্ত করে সেটি স্থায়ী করতে বিশেষ কেবলে যুক্ত করা হয়। 19টা ওয়্যার হবে, তখন আবার জগ সেটিং হবে। একটা করে স্ল্যাব থেকে সেটিং করে আনার পরে এখানে ড্রামাস করে। একটা শিফটে আপনার 5টা ম্যাক্সিমাম 6টা স্ল্যাব বসাইতে পারি। রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয় 4টি ভাগে। প্রথম ভাগের কাজ 100% শেষ, দ্বিতীয় ভাগে বাকি 1টি পিয়ার, তৃতীয় ভাগে বাকি মাত্র কয়েকটি স্ল্যাব, আর চতুর্থ ভাগে 60% কাজ শেষ। মোট রোড স্ল্যাব 2917টির মধ্যে বসানো হয়েছে 2565টি, আর 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2761টি। কিছুটা পিছিয়ে প্যারাপেট ওয়ালের কাজ হয়েছে 10 ভাগ। 88-89% আমাদের স্ল্যাব রোডওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে, আর রেলওয়ে স্ল্যাবও প্রায় 3000-এর কাছাকাছি আছে। সেখানে আমাদের 93% প্যারাপেট ওয়াল, এটার কাজ আমাদের মাত্র 10%-এর উপরে বসানো হয়েছে, কাস্টিং সব হয়ে গেছে। এরই মধ্যে উকি দিচ্ছে বর্ষা মৌসুম। সেতু কর্তৃপক্ষ বলছে সেই ভাবনা থেকেই সাজানো হয়েছে আসছে 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরে শেষ হবে স্ল্যাব বসানোর কাজ। উইদিন সেপ্টেম্বর আমাদের সবগুলো স্ল্যাব বসে যাবে। বর্ষা আসবে এটা কোনো আমাদের অজুহাত হওয়া উচিত না, কারণ বর্ষা প্রতি বছরই আসে। যখন আপনি পরিকল্পনা করবেন এটাকে মাথায় রেখেই করতে হবে। বর্ষার পরে শুরু হবে সেতুর রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ। গুনে গুনে আর 12টি মাস, তার মানে 1টি বছর। এই জুনে দাঁড়িয়ে সেতু কর্তৃপক্ষের আত্মবিশ্বাসী উচ্চারণ, আসছে জুনেই খুলে দেওয়া হবে স্বপ্ন সেতুর দ্বার। আর তাহলে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে রাজধানীর সংযোগে স্থাপন হবে এমনটাই নয়, এর মাধ্যমে গোটা দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে, এমনটাই মনে করে সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রায় 2 মাস বন্ধ থাকার পর কক্সবাজারে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাই আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সগুলো। এই মুহূর্তে কক্সবাজার বিমানবন্দরে রয়েছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, প্রায় 2 মাস বন্ধ থাকার পর আজ কক্সবাজার ঢাকা রুটে আবারও বিমান চলাচল শুরু হয়েছে। বেলা 11টার দিকে নভোএয়ারের একটি বিমান ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা এখন এয়ারপোর্টে এখানে বিমানবন্দরে অবস্থান করছি। এখানে আমরা প্রথমে দেখতে পেয়েছি প্রায় 30 জনের অধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছায়, এবং এরপর যাত্রীগুলো নামিয়ে দেওয়ার পর এখন আবার বিমানটি যাত্রী তুলছে। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইউএস বাংলার আরেকটি বিমান অবতরণ করেছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে, যেটিও যাত্রী নিয়ে 9:30টায় ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন বিমানটি রানওয়ে অতিক্রম করে আসছেন, এবং আমরা তখন আসলে বলতে পারবো কি পরিমাণ যাত্রী এখানে এসেছে। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে করোনার যে স্বাস্থ্যবিধি, সে স্বাস্থ্যবিধি মেনে যাতে সব কিছু হয়, সেটি আমরা আসলে সকাল থেকে এখানে এসে দেখেছি। এয়ারপোর্টে যখন বিমানবন্দরে প্রবেশ করছে তখনই যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার, তারপর মাস্ক পরিধান এবং হ্যান্ড গ্লাভস পরিধানও করে যাত্রীদেরকে যথাযথ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সব কিছু স্বাস্থ্যবিধি মানার পরেই তাদেরকে ফ্লাইটগুলোতে
নিয়ে যাওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে এবং যে এখানে যারা যাত্রীরা এসেছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছে, করোনার মহামারী 2 মাস বন্ধ থাকার পর তাদের নানা ধরনের সমস্যা পোহাতে হয়েছে। ব্যবসা বাণিজ্য কিংবা যে সরকারি চাকরির কারণে অনেক সময় তাদেরকে যাতায়াত করতে অসুবিধায় পড়তে হয়েছেন, কিন্তু এখন 2 মাস পর খুলে দেওয়ার পর তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন এবং এটি যাতে স্বাভাবিক থাকে সবসময়, কক্সবাজার ঢাকা রোডে যাতে বিমান চলাচল সবসময় স্বাভাবিক থাকে সেটি তারা দাবি তুলেছেন। তবে আমরা যেটা বলতে পারি, 5 এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় বন্ধ করে দেওয়া হয় কক্সবাজার ঢাকা রোডে বিমান চলাচল এবং 25 এপ্রিল বিভিন্ন জায়গা খুলে দিল। পর্যটন নগরী কক্সবাজারে বন্ধ ছিল। তবে আজ 1 জুন থেকে পুনরায় ঢাকা কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তো মিমে ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে সবশেষ। কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণ ভূমি। খামারিরা গবাদি পশুগুলোকে সারা বছরে কাঁচা ঘাস সমৃদ্ধ গোচারণ ভূমিতে রেখে লালন পালন করে থাকেন, কিন্তু দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধি, সেই সাথে বর্ষা এলেই চারণ ভূমি পানিতে তলিয়ে যায়। তাই একদিকে দুধের উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে দুধের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 1973 সালে সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কবিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে এই অঞ্চলে গড়ে ওঠে গবাদি পশুর শত শত খামার। গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয়। সেখানে সবুজ ঘাসের পাশাপাশি খড়, বিভিন্ন প্রকারের ভুসি, খৈল খাইয়ে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয় গবাদি পশুগুলোকে। কিন্তু বর্ষা মৌসুম আসলে চিন্তায় পড়েন খামারিরা, পানিতে চারণভূমি তলিয়ে যায়। বন্যার সময় আমাদের গরুর প্রতি আরো খরচ বেশি বেড়ে যায়। ধরুন খ্যার কেনা লাগবে, কাঁচা ঘাস পাইব না। বর্ষায় খুব কষ্ট যাবে। 1 মণ খ্যারের দাম 700 টাকা। তারপরে দুধের মেল বন্ধ হয়ে গেলে পারে করোনা লেগে বন্ধ হয়ে যায়, 20 টাকা 22 টাকার কিনা বেচা করি। দুগ্ধ শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় দুধের মূল্য বৃদ্ধি সহ কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি প্রান্তিক খামারিদের। দুধের দাম পাইতেছে 35 থেকে 38 টাকা। দুধের দাম পাই না, অথচ গরু টরু বিক্রি করে লোন টোন তোলা আছে। সরকারের কাছে আমরা এটুকু অনুরোধ, দুধের দাম বাড়া দেওয়া লাগবে, খয়ার ভুসির দাম কমা দেওয়া লাগবে। আর গবাদি পশুর রোগ প্রতিরোধ, দুধের উৎপাদন বৃদ্ধি সহ খামারিদের সহায়তার নানাবিধ পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রান্তিক পর্যায়ে এই প্রযুক্তিগুলা তার দুধ নিজেই প্যাকেট করে সে বাজারে বিক্রি করবে, যেন মাঝখানে মধ্যস্বত্বভোগী কোনো লোক থাকে না। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় মোট খামারের সংখ্যা 25,000, গাভীর সংখ্যা প্রায় 1.5 লাখ, আর প্রতিদিন প্রায় 7.5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নানা কারসাজিতে আবারও দেশের পেঁয়াজের বাজার অস্থির হতে শুরু করেছে। ভারত থেকে আমদানি বন্ধের সূচকে গত কয়েকদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। এখন শুধুমাত্র মিয়ানমারের পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো হচ্ছে, অথচ এখন দেশীয় পেঁয়াজের ভরা মৌসুম চলছে। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এক প্রকার শূন্য অবস্থায় রয়েছে খাতুনগঞ্জের পেঁয়াজের গুদামগুলো। কিছু কিছু গুদামে সামান্য পরিমাণে পেঁয়াজ থাকলেও দাম খুবই চড়া। প্রতিদিন এই পাইকারি বাজারে পেঁয়াজবাহী 30 থেকে 40টি ট্রাক আসলো, এখন তা 4 থেকে 5টির বেশি না, যে কারণে প্রতিদিনই পেঁয়াজের দাম বেড়েই চলেছে। বৃহস্পতিবার ছোট সাইজের পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা বিক্রি হলো, 4 দিনের ব্যবধানে তা 41 টাকা। আর বড় সাইজের পেঁয়াজের দাম বেড়েছে 7 টাকা। 15-20 টাকার দরকার, এখানে 2-3 টাকা আসতেছে, মানে পেঁয়াজের ক্রাইসিস দেখা দিচ্ছে। এই সুযোগে আমরা দেশি বাজারও বাইরে গেছে, দেশি মালের পড়তে হচ্ছে না, দেশি ব্যাপারে মাল আনতেছে না, পেঁয়াজের ক্রাইসিস হয়ে গেছে। দেশি পেঁয়াজটা নাই, শুধু এখন চিটাঙে মায়ানমারের পেঁয়াজ আজকে গত সপ্তাহে বিক্রি করছে, যেটা 35 টাকা বিক্রি করছে, এটা এই সপ্তাহে এই ছোটটা 40 টাকা আর বড়টা 45 টাকা। দেশীয় পেঁয়াজ চাষিদের সুবিধার জন্য সরকার গত 1 মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ করে দেয়। তবে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সুযোগ থাকলেও সেখানে দেখা দিয়েছে নানা জটিলতা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প লকডাউনের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিতে ধীরগতির সৃষ্টি হয়েছে। এই সুযোগে দেশীয় পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে।
হচ্ছে। বর্তমানে শ্রমিক সংকট, হ্যাঁ, লকডাউনের কারণে আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে শ্রমিকগুলো আছে এগুলা যেতে পারতেছে না, লোকাল শ্রমিকরা খুব কম। ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, ওইটা না আসার কারণে, আইপি না দেওয়ার কারণে এখন বার্মা থেকে মিয়ানমার থেকে পেঁয়াজ আসতেছে, যার ধরুন ওই যে কভার করতে পারছে না। বাংলা সরকার যদি আইপি দেয় তাহলে ইন্ডিয়া আসা শুরু করলে বাজার স্থিতিশীলের মধ্যে আসে যাবে। দেশীয় পেঁয়াজ বাজারে আসায় মে মাসের শুরুতে প্রতি কেজি পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকায় নেমে আসছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা কয়েকদিনের ঝড় বৃষ্টির কারণে দেশের নদী নালা, খালবিল ও হাওরের পানি বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের পাইকারি বাজারে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, দামও অনেকটা কমেছে। দেশি তাজা মাছ কিনতে ভোর থেকেই ক্রেতা বিক্রেতার ঢল নামে শীতলক্ষা নদী তীরের এই মাছ বাজারে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকে শুরু হয় আড়তদারদের হাঁক ডাক। ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ছোটেন মাছ বাজারে। রুই, কাতলা, গলদা চিংড়ি সহ সব ধরনের তাজা মাছে বাজার সয়লাব। উঠেছে 10 কেজি ওজনের পাঙ্গাস আর 2 কেজি ওজনের পদ্মার তাজা ইলিশ। সরবরাহ বাড়ায় দামও কমেছে। প্রায় 200 বছরের প্রাচীন এই বাজার থেকে মাছ নিয়ে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। নদীর পাঙ্গাস পাওয়া যায় না, এটা জিনিস 1 নম্বর, এটার দাম আছে 1000 টাকা কেজি। কাতল, রুই, আইর, বোয়াল, শিং, মাগুর এগুলি বিভিন্ন ধরনেরই। সব মাছ হয় 50-100 টাকা কম হয়ে আসবো, আবার যখন মাছের সিজন একটু বাড়তে হয় তখন আবার একটু চড়া যায়। 1 কেজি ওজনের মাছ 12 থেকে 1300 টাকা কেজি, আর 1.5 কেজি ওজনের মাছ 15 থেকে 1800 টাকা কেজি। ফরমালিন মুক্ত সব ধরনের তাজা মাছ পাওয়া যায় বলেই দূর দূরান্ত থেকে এই বাজারে আসেন বিভিন্ন এলাকার নারী পুরুষ। রুই মাছ কিনলাম আর হলো দেশি পাঙ্গাস মাছ কিনলাম। পাঙ্গাস মাছের দাম কম। দেশি বোয়াল মাছ কিনছি 350 টাকা কেজি। এই জায়গায় সব ভালো মাছ পাওয়া যায়, তাজা মাছ পাওয়া যায়, দামে কম পাওয়া যায়। আসলে নদীর মাছ তো ফরমালিন ছাড়াই তাজা মাছ পাওয়া যায়, এখানে টাটকা ফরমালিন ছাড়া মাছ পাওয়া যায়। নৌপথে পরিবহনের সুবিধার কারণে ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ নদী বন্দরকে কেন্দ্র করে জেলা সদরের সবচেয়ে বড় এই মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়। শতাধিক আড়তদার ও হাজারেরও বেশি পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় এখানে ব্যবসা করে আসছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জটিল পদ্ধতির চিকিৎসায় সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতাল। 42 বছর বয়সী রোগীর ব্রেন টিউমারের সফল নিউরোসার্জারির অভিজ্ঞতা তুলে ধরতে একটি কর্মশালার আয়োজন করে হাসপাতালটি। কর্মশালায় ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম খান ও তার দল সার্জারির বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় হাসপাতালের ডাক্তার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। এ সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় 2020 সালে শেয়ার হোল্ডারদের জন্য 17.5% নগদ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। প্রবাসী আয়ে রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। মে মাসে $2 মিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। বৈশ্বিক করোনা সংকটেও রেমিটেন্সের এই রেকর্ড। গেল মাসে $207.60 লাখ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার 86 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 17,853.6 লাখ টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত $22.74 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত বছরের মে মাসে রেমিটেন্স এসেছিল $136.19 লাখ। কাতারে বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় নির্মাণ খাতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এতে খুশি শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে বর্তমানে 4 লাখের মতো বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়। এর মধ্যে একটা বড় অংশ কাজ করেন নির্মাণ খাতে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে গরমে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রবাসী শ্রমিকদের দিনের বেলায় সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কাতার শ্রম মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। কাতারে প্রচণ্ড পরিমাণে গরম এবং গরমের তাপমাত্রা অতিরিক্ত 45 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। এর জন্য কাতার গভর্নমেন্ট লেবারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 3টা
30 মিনিট পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর জন্য আমরা গভর্নমেন্টের কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক খুশি এবং আনন্দিত, এর জন্য আমরা কাতার সরকারকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। কাতার সরকার প্রতি বছরই গরমের দিনে খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তবে এবার একটু আগেভাগেই জারি করা হলো এই নিষেধাজ্ঞা। এ সময় কোনো শ্রমিককে বাইরে কাজে পেলে কোম্পানি ও শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জরিমানা করবে প্রশাসন। সময় সংবাদ, কাতার। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুয়ারে ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও। অল্প যে খরচের চিকিৎসাগুলো এগুলো পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। বছর বছর বরাদ্দ বাড়লেও স্বাস্থ্য খাতে বাড়ে না সেবার মান। প্রকল্প বাস্তবায়নেও ব্যর্থতা। অসাধু সিন্ডিকেট না ভাঙলে কাজে আসবে না কোনো উদ্যোগী। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতু নির্মাণযোগ্য। বৃষ্টি মাথায় রেখেই 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরে শেষ হবে রোড স্ল্যাব বসানোর শতভাগ কাজ। এবং নানা কারসাজিতে আবারও অস্থির পেঁয়াজের বাজার। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ভরা মৌসুমে মিয়ানমারের পেঁয়াজ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।